ক্যানিজারো বিক্রিয়া আমরা জানি প্রাইমারি অ্যালকোহল জারিত হলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড দ্রুতগতিতে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। অন্যদিকে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোন উৎপন্ন করে। কিটোন সহজে জারিত হয় না, অর্থাৎ কিটোনের তুলনায় অ্যালডিহাইড দ্রুতগতিতে জারিত হতে পারে। তার মানে কিটোনের তুলনায় অ্যালডিহাইড তীব্র বিজারক দ্রব্য। আবার দেখো, অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাওয়া যায়। যেহেতু অ্যালডিহাইডের বিজারণ সম্ভব, তাই অ্যালডিহাইডকে জারক দ্রব্যও বলা যায়। তাহলে অ্যালডিহাইডের মধ্যে একদিকে তীব্র অ্যালডিহাইড যেমন একদিকে তীব্র বিজারক দ্রব্য, আবার একদিকে জারক দ্রব্যও বটে। যেসব যৌগের এই উভয় ধর্ম অর্থাৎ জারক ধর্ম এবং বিজারক ধর্ম বর্তমান, তত্ত্বগতভাবে তাদের ওপর উপযুক্ত শর্ত প্রয়োগ করে তাদেরকে একই বিক্রিয়ার সাহায্যে একদিকে যেমন জারিত করা যায়, অন্যদিকে তেমনি বিজারিত করা সম্ভব তত্ত্বগতভাবে। প্র্যাকটিক্যালি প্রথম এই ঘটনা লক্ষ্য করলেন ইতালিয়ান রসায়নবিদ এস ক্যানিজারো। উনি 1853 সালে একটা পেপার পাবলিশ করলেন। সেখানে তিনি দাবি করলেন যে বেনজাইলডিহাইডকে, আচ্ছা মাইন্ড ইট, বেনজাইলডিহাইডে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তিনি কি দেখলেন না, বেনজাইলডিহাইডকে পটাশ বলতে পটাশিয়াম কার্বনেট, তো বেনজাইলডিহাইডকে পটাশের জলীয় দ্রবণের সঙ্গে মিশিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে সমমোলার পটাশিয়াম বেনজয়েট এবং বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আমরা জানি যে বেনজাইলডিহাইডের জারণে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন হয়, যার এটা পটাশিয়াম সল্ট। আবার বেনজাইলডিহাইডের বিজারণে বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এখানে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য কে? কারণ শুধু তো ক্ষার দেওয়া হয়েছে। তাহলে বেনজাইলডিহাইড নিজেই জারক দ্রব্য এবং বিজারক দ্রব্যের ভূমিকা নিয়েছে। তার মানে এই বিক্রিয়াটা শত জারণ বিজারণ বিক্রিয়া। পরবর্তী ক্ষেত্রে একাধিক আলফা হাইড্রোজেনবিহীন অ্যালিফেটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইডের ওপরেই এই শর্ত আরোপ করে একই ফলাফল লক্ষ্য করা গেল। আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে কি অসুবিধে? তাহলে আলফা হাইড্রোজেন থাকলে এই বিক্রিয়া ঘটবে না। কেন না? আমরা দেখেছি যে ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া ঘটায় না। ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এনোলেট আয়নে পরিণত হয়। সেখানে কার্বনায়ন হচ্ছে তীব্র নিউক্লিওফাইল, একটা কার্বনিল কার্বনকে অ্যাটাক করে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া ঘটায়। তাহলে ক্যানিজারো বিক্রিয়া ঘটানোর জন্য লাগবে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, তা না হলে অ্যালডল কনডেনসেশন ঘটে যাবে। ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলোকে একত্রিত করলে বলা যায় তীব্র ক্ষার যেমন 50% অ্যাকুয়াস বা অ্যালকোহলীয় KOH বা NaOH এর উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের অর্ধেকটা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়, আর বাকি অর্ধেক বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে প্রথম উদ্ভাবকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। ক্যানিজারো বিক্রিয়া প্রকৃতপক্ষে শত জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ সেলফ অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা ডিসমিউটেশন বিক্রিয়া। দেখো, আমাদের ক্যানিজারো বিক্রিয়া লিখতে গেলে আমাদের ফোকাসটা থাকবে অ্যালডিহাইড গ্রুপের ওপর। দেখো, অ্যালডিহাইড গ্রুপটা লিখেছি। তাহলে অর্ধেকটা এর জারিত হয়, অর্ধেকটা বিজারিত হয়। অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে বর্তমান হাইড্রোজেনটা জারিত করলে দেখো OH করে দাও, তাহলে অ্যাসিড হয়ে গেল, C ডাবল বন্ড OH। যেহেতু ক্ষারীয় মাধ্যমে এটা সল্ট হয়ে থাকবে, O- Na+ বা K+। আর কার্বনিল মূলকে দুটো হাইড্রোজেন পাই ইলেকট্রন দুটো তুলে দিলে তাহলে কি হলো, দুটো হাইড্রোজেন বসিয়ে দিলে দেখো CH2OH হয়ে গেল অ্যালকোহল। আমাদের ফোকাসটা থাকবে ওখানে, যে অ্যালডিহাইড গ্রুপের ওপর। এবার অ্যালডিহাইডের বডিটা যাই হোক না কেন সেই অনুযায়ী আমরা লিখে দেবো। কয়েকটা উদাহরণ প্রয়োগ করে দেখা যাক। যেমন ফর্মালডিহাইড, এর কোনো আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বনই নেই, তো এটা 50% অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডে রাখলে কি হয় দেখো, খাতায় লিখে ফেলো। দেখো, দুটো অণু পরপর লেখা হয়েছে। একটা অণু জারিত হলো, ফর্মালডিহাইড জারিত হলে কি হয়, ফর্মিক অ্যাসিড, তার সল্ট সোডিয়াম সল্ট। আর ফর্মালডিহাইড বিজারিত হলে কি হবে, মিথাইল অ্যালকোহল। এই যে এই অণুটা বিজারিত হয়েছে, তাহলে একটা অণু জারিত হলো আর ওই অণুটা বিজারিত হলো।
বেশ, এরপর একটা উদাহরণ নাও, প্যারা নাইট্রো বেঞ্জালডিহাইড, আলফা হাইড্রোজেন নেই, অ্যারোমেটিক অ্যালডিহাইডগুলো নেই, আলফা হাইড্রোজেন। তাহলে এটাকে 35% সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে রেখে দিলেই বিক্রিয়াটা ঘটে যায়। 35% সোডিয়াম হাইড্রক্সাইড তুমি লিখে ফেলো। তোমার আগেই বলেছি ফোকাসটা থাকবে CHO গ্রুপে, অ্যালডিহাইড গ্রুপে। ওটার একটা পার্টকে দেখো জারিত করে দাও, CHH হয়ে যায়, আর এই পার্টটা CH2OH, এর সল্ট করে দাও। এবার একটা পরেরটা দেখো, অর্থোক্লোরো বেঞ্জালডিহাইড, এটা তরল পদার্থ, এটা মটারে নাও, ওই যে খলনুড়ি বলে না, হ্যাঁ, এই খলের মধ্যে নাও মটারে। এবার তাতে KH এর পিলেট দাও, এই ট্যাবলেটের মতো পাওয়া যায় না, পিলেট দাও, দিয়ে নুড়ি দিয়ে ঘষতে থাকো, কোনো মিডিয়াম লাগবে না, সরাসরি বিক্রিয়া ঘটে যাবে। কি হবে লিখে ফেলো, শতজারণ বিজারণ বিক্রিয়া হবে। প্রথমে জারণ করো, একটা অণুকে জারণ করো আর একটা অণুকে বিজারণ করো, পরপর দুটো অণু লিখেছ। এবার এটাকে জারণ করো, কি হলো, অর্থোক্লোরো বেঞ্জেট অ্যানায়ন, পটাশিয়াম বেঞ্জেট। আর এটা কি হচ্ছে, অর্থোক্লোরো বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব ইন্টারমলিকুলার ক্যান্নিজারো, মানে মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া। সেটা কি না, আলফা হাইড্রোজেনবিহীন দুটো অ্যালডিহাইডের ওপর ক্যান্নিজারো বিক্রিয়া ঘটালে তাকেই বলা হবে মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া। এদের মধ্যে একজন জারিত হবে, অন্যজন বিজারিত হবে। কে জারিত হবে? যার সক্রিয়তা বেশি সে জারিত হয়। দেখো, অ্যারোমেটিক অ্যালডিহাইডের চেয়ে অ্যালিফেটিক অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, আবার অ্যালিফেটিক অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইডের সক্রিয়তা বেশি, এটা আমরা আগেই দেখেছি। তাহলে একটা বিক্রিয়া লেখো, ফর্মালডিহাইড তার সঙ্গে বেঞ্জালডিহাইড, এই দুটোর মিশ্রণে 50% সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে রেখে দাও। কি প্রোডাক্ট হবে তুমি লিখে ফেলো। তাহলে কে জারিত হবে? যার সক্রিয়তা বেশি। তাহলে ফর্মালডিহাইড জারিত হবে, ফর্মিক অ্যাসিডের সল্ট হলো সোডিয়াম সল্ট, আর বেঞ্জালডিহাইড কী হবে? বেঞ্জাইল অ্যালকোহল হয়ে গেল। ওকে, এই বিক্রিয়াটার বিশেষত্ব হচ্ছে, দেখো একটা পয়েন্ট, যে কে জারিত হবে, যার সক্রিয়তা বেশি, কেন হবে তার উত্তর কিন্তু তুমি মেকানিজমে পাবে। পরে যখন মেকানিজমটা করাবো তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার। তো এখন এই বিক্রিয়াটা প্রচুর সংশ্লেষণে কাজে লাগানো যায়। দেখো, কিছু ওষুধ শিল্পে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে, কিছু মলিকুল খুব অল্প তৈরি হয়। কিছু অ্যালডিহাইড আছে যেটা বড় মলিকুল, সেই মলিকুলের অ্যালডিহাইড গ্রুপটাকে তুমি বিজারিত করে CH2OH করতে চাও, কিন্তু ওই মলিকুলে আদার্স অনেক বিজারণ হতে পারে, এমন সেন্সিটিভ গ্রুপ থাকতে পারে। সেই ক্ষেত্রে এমন যে কনভেনশনাল বিজারক পদার্থ সেগুলো দিলে CHO গ্রুপটা যেমন CH2OH হবে, অন্যান্য সেন্সিটিভ গ্রুপগুলো তখন বিজারিত হতে পারে। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে মিশ্র ক্যান্নিজারো, ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করো। এই ক্ষেত্রে ফর্মালডিহাইডকে বলা হয় স্যাক্রিফিশিয়াল রিডিউসিং এজেন্ট। স্যাক্রিফিশিয়াল রিডিউসিং এজেন্ট, কারণ ফর্মালডিহাইড নিজে জারিত হয়ে শেষ হয়ে যায়, আর একে বিজারিত করে এই গ্রুপটাকে, ইম্পর্টেন্ট যে গ্রুপটা, গুরুত্বপূর্ণ যে অ্যালডিহাইডটাকে, তাকে বিজারিত করে CH2OH করে। সেজন্য এটা প্রচুর ওই সিনথেসিসে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো বিক্রিয়া, অর্থাৎ একটা অণুরই একটা অ্যালডিহাইড গ্রুপ জারিত হবে, অন্য কার্বনিল গ্রুপটা বিজারিত হবে। সেরকম একটা উদাহরণ হচ্ছে, ধরো গ্লাইঅক্সাল, CHO 50% সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে দেখো প্রোডাক্ট হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, CH2OH, আর এটা COO-Na+। এটাকে অ্যাসিডিফিকেশান করলে করেসপন্ডিং ওই অ্যাসিডটা তুমি পেয়ে যাবে, গ্লাইকোলিক অ্যাসিড। এবার দেখো পাইরুভ্যালডিহাইড, 2-অক্সোপ্রোপানল, CH3CO CHO। এই CO আর CHO কার্বন কিটো গ্রুপ আর অ্যালডিহাইড গ্রুপের মধ্যে কার সক্রিয়তা বেশি জানো? অ্যালডিহাইডের। তাহলে অ্যালডিহাইড গ্রুপ জারিত হবে, কিটো গ্রুপটা বিজারিত হবে। দাও এটাকে 50% NH দিয়ে রেখে দিলে কি হয় দেখো, CH3 CHOH COO-Na+। এটা কি? এটাকে চেনো তুমি? দেখো, আইডেন্টিফাই করো, এটা নিশ্চয়ই পেরেছ। এটা হচ্ছে সোডিয়াম ল্যাকটেট, দইয়ে যে ল্যাকটিক অ্যাসিড থাকে তার সল্ট। এটাকে অ্যাসিডিফিকেশান করে HCl দাও, দিয়ে দেখো ল্যাকটিক অ্যাসিড।
যেটা তোমরা পেয়েছিলে আগে পড়েছো অ্যাসিটাইলডিহাইডে সায়ানোহাইডিন করে কেসিএন যোগ করে অ্যাসিটাইলডিহাইডে কেসিএন লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হলো সায়ানোহাইডিন, তাকে আর্দ্র বিশ্লেষণ করলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে তোমরা দেখেছো, এটা তোমরা আগেই পড়েছো। নেক্সট দেখো বেঞ্জিন বলাই আছে, তারপরে সিও গ্রুপ আছে সিএইচও গ্রুপ, এইটা 50% সোডিয়াম হাইড্রক্সাইডে রাখলে দেখো প্রোডাক্ট তুমি লিখে ফেলতে নিশ্চয়ই পেরেছো, এটাও তুমি জানো অ্যাসিডটা কোন অ্যাসিডের সল্ট বলো। ঠিক বুঝেছো, ম্যান্ডেলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, এটাকে অ্যাসিডিফিকেশন করো, দেখো ম্যান্ডেলিক অ্যাসিড। এটা কিভাবে তৈরি করা হয়েছিল আগে বলো, বেনজেলডিহাইডে পটাশিয়াম সায়ানাইড ইউজ করে সায়ানোহাইডিন, তার আর্দ্র বিশ্লেষণে এটা তৈরি করা হয়েছিল। এবার দেখো ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম। এখানে সাবস্ট্রেট হিসেবে নেওয়া হয়েছে বেনজেলডিহাইড, আর হাইড্রক্সাইড অবশ্যই নিউক্লিওফাইল। দেখো বেনজেলডিহাইডের কার্বনিল কার্বনে হাইড্রক্সাইডের নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটায়, এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হলো। এখানে দেখো ও মাইনাস মূলকটা তীব্র ইলেকট্রন বিকর্ষী মূলক, ওর তীব্র সাধারণত অক্সিজেন বা ওইচ মূলক ইলেকট্রন আকর্ষী, কিন্তু ও মাইনাস ইলেকট্রন বিকর্ষী, প্লাস আই এফেক্ট আছে, তার প্রভাবে এই কার্বনটা ইলেকট্রন রিচ হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ হয়ে ওঠে। তার ফলে হাইড্রাইড শিফটিং, হাইড্রাইড মানে রিমুভালটা খুব দ্রুত গতিতে ঘটে। তাহলে কার্বন অক্সিজেন বন্ধন হয়, হাইড্রাইড বেরিয়ে যায়, আর এটা তার মানে এটা জারিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই হাইড্রাইড সঙ্গে সঙ্গে আরেকটা বেনজেলডিহাইডের কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটিয়ে এটাকে বিজারিত করে দেয়। তাহলে এটা কি হলো দেখো, এটা অ্যালকক্সাইড আয়ন তৈরি হলো। দেখো এখানে এই যে অ্যালকক্সাইড আয়ন, এটা বেনজোইক অ্যাসিড, যেহেতু অ্যালকক্সাইড আয়নের ক্ষারকীয়তা খুব বেশি, সঙ্গে সঙ্গে এখান থেকে এটাই প্রোটন শিফটিং হয়ে যায়, দেওয়ার পর বেনজাইল অ্যালকোহল, ওটা বেনজোইক অ্যাসিডের সল্ট, লবণ তৈরি হয়। দেখো আরেকটা কথা, এই যে তীব্র ক্ষারের প্রভাবে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের ওইচ মূলকটা থেকেও প্রোটন ওইচ মাইনাস টেনে নিতে পারে, টেনে নিলে দেখো ডায়ানায়ন হলো। তাহলে দুটো মাইনাস মূলকের প্রবল ইলেকট্রন বিকর্ষী প্রভাবে এই কার্বনে ইলেকট্রন ডেনসিটি প্রচুর বেড়ে যায়, তার ফলে হাইড্রাইড রিমুভালটা দ্রুত গতিতে ঘটে এবং সঙ্গে সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাটাক আরও দ্রুত গতিতে ঘটে, এটাও চলতে থাকে। ঠিক আছে, এটা এই জটিলতা বাড়বে বলে এখানে দেখাইনি। হ্যাঁ, যেটা আগে বলেছিলাম যে অন্যান্য অ্যালডিহাইডের তুলনায় ফর্মালডিহাইড উপস্থিত থাকলে ফর্মালডিহাইড আগে জারিত হয় কেন, দেখো এখানে দেখো যে অণুটাতে হাইড্রক্সাইডের নিউক্লিওফিলিক অ্যাটাক হলো সেটাই কিন্তু জারিত হয়েছে। আর কোন অ্যালডিহাইডে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে ওইচ মাইনাসে, যার সক্রিয়তা বেশি। যেহেতু অন্যান্য অ্যালডিহাইডের তুলনায় ফর্মালডিহাইডের সক্রিয়তা বেশি, তাই ফর্মালডিহাইডই আগে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটে, তার ফলে ফর্মালডিহাইড জারিত হয়ে যায়। ঠিক আছে।